৪৮ দেশের বিশ্বকাপ শুরু হয়েছিল সেই জুনের ১০ তারিখ। এখন বাকি আছে মোটে ৪টা দল এবং এই প্রথমবারের মতোই ফিফা র্যাঙ্কিংয়ের টপ 4 টিমস তারা খেলবে সেমিফাইনাল। তার আগে পুরো বিশ্বকাপের একবার ঘুরে দেখা দরকার। মানে অনেক লেজেন্ডরা তো বিদায় নিয়েছে ইতিমধ্যে বিশ্বকাপ থেকে। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে। আমাদের সঙ্গে আছেন ফুটবল এক্সপার্ট, এক্স ফুটবলার, এক্স ক্যাপ্টেন বাংলাদেশের জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, অনেক লেজেন্ডরা বিদায় নিয়ে ফেলেছেন। সব থেকে বড় নামটা খুব সম্ভবত ক্রিস্টিয়ানো রোনালদোই। তারপরে আপনি নেইমার জুনিয়রের কথা বলতে পারেন, লুকা মদ্রিচ। এই বড় লিস্টে ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায় বিশ্বকাপ থেকে তিনি বলে দিয়েছেন আর খেলবেন না। ফুটবলের জন্য একটা বড়সড় ধাক্কা মনে হচ্ছে। অবশ্যই বড় ধাক্কা তো বলতে হবে, বিকজ আপনি যাদের নাম বললেন ক্রিস্টিয়ানো রোনালদো, লুকা মডরিচ বা ভার্জিল ভ্যান ডাইক, নেইমার, এরা কিন্তু আসলে নেক্সট ওয়ার্ল্ড কাপে আমরা দেখবো না, 2030 যে ওয়ার্ল্ড কাপটা হতে যাচ্ছে। সো এই ধরনের প্লেয়ার নেক্সট 4 বছর পর আমরা প্রডিউস করতে পারবো কিনা, হ্যাঁ, দ্যাটস দ্য ফ্যাক্ট। যে বিকজ আপনি যদি এই প্লেয়ারদেরকে এই ওয়ার্ল্ড কাপে যদি শেষ হয়ে যায়, দেন নেক্সট ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা এই প্লেয়ারদেরকে বিশাল একটা অ্যাবসেন্স দেখতে পারবো। তো এইটা আবার নেক্সট ওয়ার্ল্ড কাপে ম্যানেজ করবে কারা? হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু বিশাল একটা গ্যাপ থেকে যাবে। হ্যাঁ, বিকজ ওয়ার্ল্ড ফুটবলে এই ধরনের নামী প্লেয়াররা যখন আসলে নেক্সট ওয়ার্ল্ড কাপে থাকবে না, কিছুটা হলেও কিন্তু ওয়ার্ল্ড কাপে রং হারাবে। হ্যাঁ, যদিও আমি বলি যে ওয়ার্ল্ড কাপ সবসময় অন্যরকম এক্সাইটমেন্ট থাকে, বাট গ্রেট প্লেয়াররা না খেললে যেটা হয়, ওয়ার্ল্ড কাপের কিন্তু ওই ইমেজটা থাকে না, যেটা এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ছিল। আপনি দেখেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারের খেলাতে কিন্তু এই ওয়ার্ল্ড কাপের কিন্তু হাইপটা অন্য লেভেলে গিয়ে পৌঁছেছে। তো সেই জায়গা থেকেও অবশ্যই বলবো যে ওয়ার্ল্ড ফুটবল ডেফিনেটলি এই প্লেয়ারদেরকে মিস করবে ফর নেক্সট ওয়ার্ল্ড কাপ। আর একটা বলা হতো যে আপনি যখন ফুটবল কেরিয়ার শুরু করবেন একটা সময় আপনাকে শেষ করতেই হবে, বাট সেই জায়গা থেকে হয়তো তারা যেহেতু আসলে একদম তাদের কেরিয়ারের শেষের দিকে চলে গিয়েছে, তারা হয়তো চিন্তা করেছে যে এই ওয়ার্ল্ড কাপ তারা আর হয়তো খেলবে না, নেক্সট ওয়ার্ল্ড কাপ। সো সেই জায়গা থেকে তো অবশ্যই এই প্লেয়ারদেরকে 2030 যে ওয়ার্ল্ড কাপ আসছে সেটাতে অবশ্যই আমরা যারা সমর্থক রয়েছি, যারা ফ্যান রয়েছি, যারা ফলোয়ার রয়েছি, তারা অবশ্যই তাদেরকে মিস করবে। মানে এই লিস্টটা আমরা দেখছিলাম যে 10 জনের নাম আমি আলাদা করে মেনশন করি। ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার ব্রাজিলের, লুকা মদ্রিচ, হামেস রদ্রিগেজ, মোহামেদ সালাহ, ডি ব্রুইনা, সাদিও মানে, সং হিউংমিন, ভার্জিল ভ্যান ডাইকের কথা আপনি বলছেন, গিলেরমো ওচোয়া। সব থেকে বড় ধাক্কাটা খুব সম্ভবত ক্রিস্টিয়ানো রোনালদোর, যেহেতু এটা তার বিশ্বকাপ মিশনটা শেষ হলো। হয়তো পর্তুগাল সমর্থকেরা বা পর্তুগাল সমর্থক তো বলতে আমরা বাংলাদেশে বুঝি ক্রিস্টিয়ানো রোনালদোর সমর্থক। সারা পৃথিবীতে রোনালদোর ফ্যান রয়েছে, ইটস নট অনলি বাংলাদেশ বা পর্তুগাল, সারা পৃথিবীতে ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান ফলোয়ার অনেক অনেক বেশি। হ্যাঁ, ইভেনচুয়ালি যারা একদম নিউ জেনারেশন তারা কিন্তু বড় একটা অংশই রোনালদোর ফ্যান। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তো রোনালদোকে মিস করতে পারেন। রোনালদো যে থ্রু আপ দ্য কেরিয়ার দেখেন, তার অ্যাচিভমেন্টের কিন্তু কোনো শেষ নেই। হ্যাঁ, বাট ওয়ার্ল্ড কাপ ফুটবলে কিন্তু আসলে তেমন সে কোনো কিছু করে দেখাতে এই পারে। বিশ্বকাপের যে শেষটা হলো সেটা একটু মনে হচ্ছে বেদনাদায়ক, যেভাবে যেভাবে শেষ হলো পর্তুগালের জার্নি। অবশ্যই ইভেনচুয়ালি একটা সময় তো আসলে পুরো পর্তুগাল দলটাই আসলে আমার কাছে মনে হয়েছে যে যেভাবে পারফরমেন্স কলাপস করেছে, আলটিমেটলি অনেক দোষগুলি কিন্তু রোনালদোর উপরে ঘাড়ে গিয়ে পৌঁছেছে। হ্যাঁ, সো এইটা ভেরি আনফরচুনেট। কিন্তু আসলে তো রোনালদোর কি দোষ ছিল? কোনো রোনালদোর দোষ ছিল না, আমি দেখছি না রোনালদোর কোনো দোষ। বরং রোনালদো যে লাস্ট 3টা বড় টুর্নামেন্ট জিতেছে পর্তুগাল, সেখানে কিন্তু রোনালদোর কিন্তু বড় কন্ট্রিবিউশন ছিল। আপনি ইউরোর কথা যদি বলেন, 2টা ন্যাশনাল লিগ কথা বলেন, সেখানে রোনালদো কিন্তু অসাধারণ কৃতিত্ব ছিল। এবং আমি মনে করি রোনালদো ওই দলে থাকাতেই ওই বড় ট্রফিগুলি কিন্তু আপনার পর্তুগাল জিততে পারছে। আর এই ওয়ার্ল্ড কাপে যদি বলেন, আমি বলবো যে এই ওয়ার্ল্ড কাপে যেভাবে যে স্ট্রেংথের দল নিয়ে আসছিল পর্তুগাল, সেখানে আমরা ধরে নিয়েছিলাম যে এই রোনালদোর দলটা তো অনেক দূরে যাবে, সেমিফাইনাল বা ফাইনালও খেলবে, ইভেনচুয়ালি চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা দল ছিল। বাট সেইখানে আপনি রোনালদোকে এখানে আপনি কোনোভাবেই ছোট বা কোনো রকমের তার কেরিয়ার বা তার যে পারফরমেন্স 1000 গোলের কাছাকাছি তার রেকর্ড, সেইটাকে তো কোনোভাবেই ছোট করতে পারবেন এই একটা ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স দিয়ে। হ্যাঁ, সেটা হয়তো ভালো হয়নি তার, বা ওয়ার্ল্ড কাপ সে হয়তো জিততে পারেনি, বাট রোনালদোর পারফরমেন্সকে তো আসলে আমরা কখনোই ছোট করে দেখতে পারবো না। বাট তার দলের টিম পারফরমেন্স যদি দেখেন, সেখানে তো রোনালদোর বাইরের প্লেয়াররা কি পারফরমেন্স করেছে। হ্যাঁ, সো রোনালদো হয়তো 41 বছর বয়স, সে হয়তো তার পারফরমেন্সের পুরোটা ডেলিভার করতে পারেনি, বাট যারা তার সতীর্থ ছিল তারা আসলে কতটা ডেলিভার করেছে। সো পুরো দলটাই তো আসলে ফেল করেছে। সো এখানে একক রোনালদোর তো আসলে কিছুই করার ছিল না। বরং আমি মনে করি রোনালদো পর্তুগালের জন্য অলওয়েজ সর্বকালের সেরা ফুটবলার। অ্যাট দ্য সেম টাইম সারা ফুটবল বিশ্ব কিন্তু রোনালদোকে সারা জীবন মনে রাখবে তার পারফরমেন্স দিয়েই। ওয়ার্ল্ড কাপ জিততে পারুক বা না পারুক, সেটা আমার কাছে মনে হয় যে রোনালদোর কেরিয়ারে কোনো রকম বা তার অ্যাচিভমেন্টে কোনো রকম কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আরেকজন লেজেন্ডকে নিয়ে কথা বলা উচিত, নেইমার, লুকা মদ্রিচ, দুজনকে নিয়েই। ব্রাজিলের যেমন অল টাইম টপ স্কোরার নেইমার বিদায় নিলেন, পেনাল্টিতে গোল পেলেন শেষে, কিন্তু তারপর মানে হয়তো অনেকে আশা করছিলেন যে নেইমার ওখানে সময়টা নষ্ট করাটা উচিত হয়নি, মানে গোলকিপারের সঙ্গে তর্কে জড়িয়ে। না, ওইটা হলো যে নেইমারকে আসলে তো একটু টেম্পারেট করেছিল গোলকিপারই। হ্যাঁ, আপনি যদি দেখেন নরওয়ের গোলকিপার নেল্যান্ড নিজেই কিন্তু প্রথম দিকে আসলে তার সাথে একটা
জড়িয়ে গিয়েছিল। সো নেইমার আসলে সেটা রিটার্ন দিয়েছে। সো ওই মাঠের টেম্পারমেন্ট আসলে সবাই কিন্তু সবভাবে কন্টিনিউ করে না, সবার ক্যারেক্টার কিন্তু একরকমের না। এটা আপনি আমি হয়তো অফ দ্য ফিল্ড অনেক কিছু বলতে পারবো, হ্যাঁ, মাঠে যখন একজন প্লেয়ার খেলবে তাকে আপনি অনেক কিছু দিয়ে মিলাতে পারবেন না। হ্যাঁ, আদারওয়াইজ জিদান কখনো রেড কার্ড খেত না। আপনি যদি দেখেন জিদানের মতো প্লেয়ার ওই সময় সে টেম্পারমেন্ট ধরে রাখতে পারছে। মাঠের টেম্পারমেন্ট যারাই মাঠে ফুটবল খেলে তারা বোঝে যে ওই সময়টা আসলে কি তার মাথার ভিতরে কাজ করে। সো নেইমারের যদি থ্রু অফ দ্য ক্যারিয়ার দেখেন, আমার কাছে মনে হয় যে মেসি রোনালদোর পরে আমরা সবসময় নেইমারকে নিয়ে কথা বলছি, বাট সে কি আসলে ওই জায়গাটা কন্টিনিউ করতে পেরেছে কিনা। তার প্রাইম টাইমটাতে আমার কাছে মনে হচ্ছে যে মেসি রোনালদোর থেকেও বেশি ইম্প্যাক্টফুল ফুটবল কিন্তু একটা সময় নেইমার খেলেছে, যদি বার্সেলোনা তার ওই ক্যারিয়ারটা চিন্তা করেন। সো নেইমার আসলে নিজের কিছু ছোট ছোট মিস্টেকের কারণে বা ভুল ডিসিশনের কারণে হয়তো তার ক্যারিয়ারটাকে একদম টপ পর্যায়ে নিয়ে যেতে পারেনি বা ব্যালন ডিওর জিততে পারেনি। বাট নেইমার আমরা প্রবাবলি ধরে নিয়েছিলাম যে মেসি রোনালদোর পর সব থেকে বেশি ব্যালন ডিওর জিতবে, বাট সেটাও কিন্তু সে পারেনি। বিকজ ওই প্যারিস সেন্ট জার্মেন থেকে যখন সে বার্সেলোনা থেকে যখন সে প্যারিসে গেল, প্যারিস থেকে আবার সৌদি আরবে গেল, তার ক্যারিয়ারটাকে কিন্তু আসলে ওইখানে আমার কাছে মনে হয় যে সে তার ফুটবলের ক্যারিয়ারটা ওইখানে আস্তে আস্তে শেষ করে দিয়েছে। পরে তো স্যান্তোসে গেল। আর ওয়ার্ল্ড কাপে আসার আগে তো আসলে তাকে নিয়ে যেভাবে আসলে দলে থাকবে কিনা বা সে ফিট কিনা এগুলি নিয়ে তো আসলে কত রকমের কনফিউশন তৈরি হয়েছিল। আলটিমেটলি সে ওয়ার্ল্ড কাপ স্টেজে আসছে, বাট যেটা হয় যে ওই সমর্থকেরা মিস করবেন নেইমারকে, ডেফিনেটলি মিস করতে হবে। নেইমারের খেলাটা ডেফিনেটলি মিস করতে হবে। ইভেনচুয়ালি লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি দেখেন এগেইনস্ট ক্রোয়েশিয়ার সাথে তার কম্বিনেশন গোলটা, হ্যাঁ, সো এগুলি তো সারা জীবন, সে অল টাইম টপ স্কোরার ফর ব্রাজিল সাইড, তো তাকে তো মিস করতেই হবে। এবং ব্রাজিল নেইমার দ্যাট প্লেয়ার, হ্যাঁ, যদি ট্যালেন্টের জায়গা দেখেন, হ্যাঁ, নেইমারের ট্যালেন্ট নিয়ে কোনো কথা কেউ এখানে বলতে পারবেন। ইন্ডিভিজুয়ালি হিজ ব্রিলিয়ান্স আমার কাছে মনে হয় যে একটা ম্যাচের মোমেন্টাম সে বহুতবার চেঞ্জ করে দিয়েছে, ক্লাব ফুটবলেও জাতীয় দলও। সো এটা আমরা অবশ্যই মিস করবো। নেইমারকে কে না মিস করবে? হ্যাঁ, সো নেইমারের ফুটবলটা আমরা সবসময়ের জন্য মিস করবো। আমরা একটু ওয়ার্ল্ড কাপে মানে এখন পর্যন্ত যেসব কন্ট্রোভার্সিগুলো হয়েছে, মানে অনেক কন্ট্রোভার্সির একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, রাইট, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। যেমন প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে একটা সিডিং সিস্টেম ইনপুট করা হলো, যে টপ সিডেড টিমগুলো মানে র্যাঙ্কিং 1 থেকে 4 যে দলগুলো, তারা এমনভাবে জায়গা করার হবে তাদের ওয়ার্ল্ড কাপের ওই যে পাথওয়েগুলোতে, যে তাদের সেমিফাইনালের আগে দেখা হবে না। এবং সেই ফলটা আমরা পেয়েছি। এই সেমিফাইনালে সেই 4 দল, স্পেন ছিল বিশ্বকাপের আগে, স্পেন ছিল সব থেকে মানে নাম্বার 1 টিম, তারা আর আর্জেন্টিনা 2 দল 2 পাথওয়েতে ওখান থেকেই তারা আসলেন। এভাবে যদি তারা গ্রুপ স্টেজে সব ম্যাচ মানে জিততে হতো এমন একটা শর্ত ছিল। এই সিডিং সিস্টেমটা কি আসলে আলটিমেটলি ফুটবলটাকে মানে একটু মানে কিছু দলের জন্য সুবিধা করে দিয়েছে? না, এখন আপনি যখন ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর টপ 4 বা 5 বা 6 এ থাকবেন, তখন আপনি কিছু বেনিফিট আপনাকে দিতেই হবে। এটা ফিফা দিয়েছে তাদেরকে। সো যার কারণে কিন্তু 2টা স্লটে ভাগ করে কিন্তু ফিফা র্যাঙ্কিং এর দলগুলি কিন্তু 2টা সাইড হয়ে খেলছে। তো আলটিমেটলি যেটা হয়, এই প্রথম আপনি যদি দেখেন, আমি যত বছর ওয়ার্ল্ড কাপ দেখছি, এই প্রথম টপ 4 লিস্টে যারা র্যাঙ্কিং রয়েছে তারাই প্রথম সেমিফাইনাল কোয়ালিফাই করছে। এর আগে সামহাও কিন্তু কোনো না কোনো জায়গায় কিন্তু আপনি দেখবেন যে র্যাঙ্কিং এর নিচে দলগুলোও কিন্তু টপ 4 এ কোয়ালিফাই করেছে। আপনি যদি গত বিশ্বকাপের কথা বলে দেখেন, 2002 বিশ্বকাপে দেখেন, 2006 এর ওয়ার্ল্ড কাপে, 2002 এ কোরিয়া ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে কোয়ালিফাই করছে, রাইট? সো সেই জায়গা থেকে কিন্তু এগুলি কিন্তু এই ওয়ার্ল্ড কাপে এসে এই কন্ট্রোভার্সিগুলি তৈরি হচ্ছে, বাট এটা হওয়ার কথা না। কারণ র্যাঙ্কিং ডিপেন্ডস অন আপনার খেলা, আপনি কতটা ভালো খেলছেন, আপনার পয়েন্ট কতটা যোগ হয়েছে ফিফাতে, তো সেইটার উপরে কিন্তু র্যাঙ্কিং ডিপেন্ডস করে। তো সেখানে এটা আমি মনে করি যে যারা পারফর্ম করার দল তারাই কিন্তু আসলে সেমিফাইনালে কোয়ালিফাই করছে। এখানে কিন্তু সবার জন্য ওপেন ছিল। হ্যাঁ, সো আপনি পারফর্ম করে যখন ম্যাচ হেরে যাবেন, তখন তো আসলে আপনি সেমিফাইনালে থ্রু করতে পারবেন না। সো এটাকে আমি কন্ট্রোভার্সি বা এটাকে আমি কোনো ক্ষতির দিক দেখছি না। আর আরও কিছু কথা, যেমন হাইড্রেশন ব্রেক নিয়ে অনেক কথা হয়েছে, মোমেন্টাম শিফট হয়ে যায়। হাইড্রেশন ব্রেকের কথা আমরা এক সাইডে সরিয়ে রাখলাম। সব থেকে বেশি যেই বিষয়গুলো নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, আর্জেন্টিনা, মানে একটা নতুন টার্ম, মানে ভিএআর আর্জেন্টিনাকে কিছুটা হলেও উপকার দিচ্ছে। মানে আলজেরিয়ার সঙ্গে মেসির ওই ট্যাকেলের কথা ধরতে পারেন। তারপর ইজিপ্টের সঙ্গে ম্যাচে যে গোলটা বাতিল হলো, সেটা নিয়ে যে হোসাম হাসানের কথা ছিল যে জীবন আনফেয়ার, ঠিক আছে, মানে পুরো বিশ্ব আনফেয়ার হতে পারে, কিন্তু স্পোর্টস বা ফুটবল কেন আনফেয়ার হবে? মানে এই সব যে বিতর্ক আর্জেন্টিনার নামের ভেতরে ঢুকে গেছে, আর্জেন্টিনার নামের সঙ্গী হয়ে গেছে। 2022-এ এমন কথা ছিল যে 2022-এ বিশ্বকাপটা নাকি আর্জেন্টিনার জন্য সেট আপ করা ছিল। এখন ইজিপ্টের প্লেয়াররা সেগুলো বলেই গেছেন। এইটার আসলে বিশ্লেষণ তো অনেক ডিটেলস, আর এইটা নিয়ে আসলে অনেক রকমের কন্ট্রোভার্সি, অনেক রকম কথা কিন্তু আমরা টিএস স্পোর্টসে অনেকবার বলেছি। হ্যাঁ, সো এইটার ব্যাখ্যাটা আমার কাছে মনে হয় যদি নতুনভাবে দিতে চাই, একটা কথা শুধু আমি আপনাকে বলি, আপনি তো নিজে ডেফিনেটলি মারো ব্যালোতলিকে চিনতেন, মারিও ব্যালো স্ট্রাইকার, হ্যাঁ, যে ম্যানচেস্টার সিটির এক সময় অন্যতম স্ট্রাইকার ছিল। তো সে সবসময় একটা কথা বলতো, হোয়াই অলওয়েজ মি।
হ্যাঁ, এই কথাটা আমি এই কারণে বললাম যে হোয়াই অলওয়েজ আর্জেন্টিনা, বিকজ আর্জেন্টিনার সাথেই এই জিনিসগুলি বেশি ঘটছে থ্রু অফ দ্য ওয়ার্ল্ড কাপ। ইভেনচুয়ালি লাস্ট এমবোলো রেড কার্ডটা যদি দেখেন, হ্যাঁ, আমরা যারা নিয়ম কানুন জানি না তারা আসলে আমরা অনেক ধরনের কনফিউশন এগুলি তৈরি করি। এই তৈরি করার পরে এটা কিন্তু ফিফা বলেন বা রেফারি অ্যাসোসিয়েশন যে ফিফার আছে তারা আসলে এগুলি পরে কনসার্নে নেয়। আলটিমেটলি ভুলগুলি কোথায় সেটা আপনাকে দেখতে হবে। দেখেন এমবোলো যেটা করেছে এটাকে বলে সিমুলেশন, মানে ভান করা। হ্যাঁ, আপনি যদি রেফারির সামনে কোনো রকম ভান করেন সেটাতে কিন্তু আপনি কিন্তু সেটা করতে পারবেন, এটা কিন্তু ওখানে রয়েছে আপনার কোড অফ কন্ডাক্টে নতুন একটা রুলই অ্যাড হয়েছে এই বিশ্বকাপের আগে, যে মিস্টেকেন আইডেন্টিটি। মিস্টেকেন আইডেন্টিটিতে আমি ওই জায়গাতে আসলাম, মিস্টেকেন আইডেন্টিটিতে আপনি কার্ড দিয়েছেন প্যারাদেসকে, হ্যাঁ, সো এখন এটার উল্টো হয়েছে, আপনি পক্ষে গিয়েছে কার এমবোলোর, সো এমবোলোকে সেই কার্ডটা দেখাতেই হবে। সো এটা তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না। মিস্টেকেন আইডেন্টিটিতে কার্ডটা দিয়ে আসলে প্যারাদেসে, বিকজ প্যারাদেস এখানে কোনো টাচ করেনি, ইজ দ্য ফেয়ার। হ্যাঁ, তো কাজটা আলটিমেটলি ভুলটা কে করেছে? হ্যাঁ, সিমুলেশন করেছে আপনার হলো এমবোলো। সো এটা রিটার্ন কার্ডটা তো সে পেয়েছে। সো এই জিনিসগুলি তো আসলে ফিফা বা ভিআর এগুলি কিন্তু পরে চেক করে কিন্তু ক্লিয়ারিফাই করা হয়। এবং আপনি যেটা ইজিপ্টের কথা বলেছেন, ইজিপ্টের এই ম্যাচ নিয়ে তো আসলে অনেক রকমের কন্ট্রোভার্সি হয়েছে, এবং হাসাম হোসাম যেগুলি বলছে সে তার জায়গা থেকে বলবেই। শুধু আমি একটা কথা বলি, ওই ম্যাচটা যদি ইজিপ্ট 2-0 গোলে ম্যাচটা বের করে দিত, লাস্ট 10 মিনিট যদি তার টেকনিক্যালি আর্জেন্টিনা আটকে দিত, এই কোশ্চেনগুলিকে আসতো কিনা আপনি আমাকে বলেন। ওই 30 মিনিটস আপনি 80 মিনিট পর্যন্ত তাদেরকে খুব ভালোভাবে ব্লক করে রাখতে বলেন, হোয়াই নট নেক্সট 13 মিনিটস? আপনি 30 মিনিটস আরো টেকটিক্যাল হতেন, আরো 4-5 ডিফেন্স নিয়ে ম্যাচটা আটকে দিতেন। হ্যাঁ, আপনি 3টা গোল কনসিড করছেন বিকজ আপনার অ্যাটাকে আরো গোল দেওয়ার ইচ্ছা ছিল, আপনি দিতেন না, গোল দিতে যেতেন না। এটা আমি একটু অন্যভাবে বললাম জিনিসগুলি। হ্যাঁ, সো ওই ম্যাচটা যদি 2 গোলে ইজিপ্ট জিততো, এই কন্ট্রোভার্সিগুলো হওয়ার কোনো সুযোগ ছিল না। সো কন্ট্রোভার্সি, আপনি যখন ম্যাচ হারবেন, অনেক কম্পিটিটিভ ম্যাচ খেলে, তখন অনেক রকমের ভুল ত্রুটি আপনি রেফারি বা ভিআর বা আপনি অনেকের উপর দোষ চাপাতে পারবেন, যেটা আমরা আমাদের থ্রু অফ দ্য ক্যারিয়ারে করেছি। ম্যাচ শেষে আমরা রেফারিকে ধরতাম, রেফারি আমাদের পেনাল্টি দেয় নাই, বাট ইয়েলো কার্ড হয়েছে। এটা সারা পৃথিবীর চিত্রের ফুটবলটা এরকম। সো আমি মনে করি এগুলির জন্য তো ভিআর আছে। হ্যাঁ, একটা সময় আপনি যদি দেখেন এমবোলোর ওই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি, এমবোলোর যে ইয়েলো কার্ডটা দিয়েছে তাকে, এটা যদি ভিআর না থাকতো কার্ডটা তো প্যারাডাইস পেতো, রাইট? আর এটা যদি বক্সের ভিতর হতো, পেনাল্টি পেতো, দ্যাট মিন্স পেনাল্টি। সো সাফারার কি হতো? আর্জেন্টিনা। সো এখন তো ভিআর আনছে এগুলি কারেকশন করার জন্য, একটু টাইম হয়তো লাগছে, বাট সেটা তো কারেকশন হচ্ছে। বাট আপনাকে মেইন রুলস এবং রেগুলেশন জানতে হবে, জানলে আপনার এই কনফিউশনগুলো হবে না। 104 ম্যাচের বিশ্বকাপের 100 ম্যাচ শেষ, এখন বাকি আছে শুধু 4টা ম্যাচ, 2টো সেমিফাইনাল, একটা থার্ড প্লেস উইনারকে হবে সেই নির্ধারণী ম্যাচ, আর একটা গ্র্যান্ড ফাইনাল। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে। আমাদের সঙ্গে আছেন ফুটবল এক্সপার্ট এবং এক্স ক্যাপ্টেন, এখন কোচিং লাইসেন্সটাও আছে, জামেদ হাসান এমিলি ভাইয়ের। আমরা বিশ্বকাপের আলাপ আলোচনা নিয়ে শুরু করবো। যে 4টা দল আছে, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, ইংল্যান্ড, তার আগে একটু টপ স্কোরারের যে লিস্টটা সেটা আমরা একবার রিহার্স করে নিই। কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি শেষ ম্যাচে গোলটা পাননি, একটা বড় স্ট্রিক চলছিল তার গোল দেওয়ার বিশ্বকাপে, সেটা ভেঙেছে অবশেষে। যাই হোক, মনে হচ্ছে এই লড়াইটা টপ স্কোরারের লিস্টটায় নিচ থেকে হ্যারি কেইন, জুড বেলিংহামও কিছুটা অ্যাড হয়েছেন, কিন্তু শেষমেশ বিশ্বকাপের মানে গোল্ডেন যে বুটটার যে প্রশ্ন, লিওনেল মেসি বা কিলিয়ান এমবাপের হাতেই যাচ্ছে। কেমন দেখলেন সোফার? না, এইবারে আমার কাছে মনে হচ্ছে যে এই টপ স্কোরের লিস্টটা একটু বড় হচ্ছে। হ্যাঁ, বড় হচ্ছে, কারণ এর আগে যদি দেখেন এভাবে কিন্তু রেসে এতজন ছিল না, কিন্তু ইভেন্চুয়ালি গোলের সংখ্যাও যদি দেখেন, লাস্ট 22 ওয়ার্ল্ড কাপে কিলিয়ান এমবাপে 8 গোল করেছে, মেসি 7 গোল করেছে, রাইট? ওখানেই শেষ। হ্যাঁ, এর আগে কিন্তু 6 গোল নিয়ে কিন্তু সবাই টপ স্কোরার হয়েছে, বেশি কিন্তু কখনো উঠতে পারেনি। বাট এখন এইটাকে কিন্তু এবার 10 গোল হতে পারে। হ্যাঁ, মেসি এবং কিলিয়ান এমবাপে গোল করেছে, আরো 2টা ম্যাচ তাদের সামনে রয়েছে। এই 2টা দল যদি ফাইনালে যায়, 2টা দল আরো 2টো ম্যাচ খেলবে, রাইট? বিকজ থার্ড নির্ধারণী ম্যাচও আছে। হ্যাঁ, সো সুযোগ আছে কিন্তু। তো সেই জায়গা থেকে আমরা বেশ কম্পিটিশন কিন্তু হচ্ছে, কম্পিটিটিভ হচ্ছে। ইভেনচুয়ালি মেসি এই বছর এসে আসলে এদের যাদের সাথে ফাইট করছে এখানে কিন্তু তাকে একটা এক্সট্রা ক্রেডিট দিতে হবে। হ্যাঁ, 8টা গোল করছে, লাস্ট ম্যাচ একটা গোল করলে হয়তো টপ স্কোরার সেই থাকতো, আনফরচুনেটলি ওই ম্যাচে সে একটা মাত্র অ্যাসিস্ট করেছে। কিলিয়ান এমবাপ্পে ওয়ার্ল্ড কাপ স্টেজে আসলে তাকে নিয়ে কিছু বলার নেই, অলরেডি লাস্ট 2টো ওয়ার্ল্ড কাপে তার গোল সংখ্যা 16, 8 আর 16টা সে করেছে, আনবিলিভেবল রেকর্ড আর কি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে জুড বেলিংহাম এবং হ্যারি কেইন, তারাও কিন্তু, হ্যারি কেইনের 6টা, জুড বেলিংহামের 5টা গোল রয়েছে, জুড বেলিংহামের 6টা, ও মাই গড। সো তারাও কিন্তু পিছন থেকে আসছে, এবং জুড বেলিংহাম একটা রেকর্ড করেছেন এমিলি ভাই। 1986 বিশ্বকাপে সবশেষ দিয়েগো আর্মান্দো মারাদোনা 2 নকআউট স্টেজের ম্যাচে জোড়া গোল করে দিয়েছেন। আনবিলিভেবল। জুড বেলিংহাম টানা 2 নকআউট স্টেজে মানে 4 গোল।
এটা মানে ইভেন্চুয়ালি গোলগুলি আসলে যাদের অ্যাগেনস্টে করেছে, যে মোমেন্টে করেছে, যে ম্যাচ, যে হাই ইন্টেন্সিটি ম্যাচ করেছে, জুড বেলিংহাম ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে গোল্ডেন বুট বাইরে রেখো, গোল্ডেন বল যেটা রয়েছে সেইটা তালিকায় কিন্তু তার নাম একদম উপরের দিকে থাকবে। হ্যাঁ, যদি সে ফাইনালে থ্রু করতে পারে বা থার্ড নির্দলীয় ম্যাচও আছে, অলমোস্ট সেমিফাইনালের পরেই কিন্তু আসলে এইগুলি মানে হিসেব নিকেশ শেষ হয়ে যায়। তারপর আমি বলবো যে আপনি যেটা বলছেন যে গোল্ডেন বুটের যে লড়াইটা, এটা আমার কাছে মনে হচ্ছে খুব হেলদি একটা লড়াই হচ্ছে। হ্যাঁ, যে 4 জন প্লেয়ার এখন পর্যন্ত 4 জনের সামনেই কিন্তু ওপেন রয়েছে, বিকজ এরলিং হাল্যান্ডের যাত্রাটা শেষ, এরলিং হাল্যান্ড 7 গোল করে অলরেডি শেষ। সো যে দুজন প্লেয়ার হ্যারি কেন এবং জুড বেলিংহাম তারা আর্জেন্টিনার সাথে খেলবে, ওখানে হয়তো তাদের পারফরমেন্স দেখা যাবে তারা আসলে কয়টা করে গোল করে। লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পেকে আমি সামনের দিকে রাখবো, তাদের জন্য আসলে মানে সুযোগটা বেশি আর কি। আর টপ অ্যাসিস্ট প্রোভাইডার্সের ভিতরে সবার উপরে মিকেল অলিজে, ব্রাহিম দিয়াজ, ব্রুনো গিমারায়েস বিদায় হয়ে গেছে, মার্টিন ওডেগার্ডের বিদায় হয়ে গেছে। এরপরে 5 নম্বরে মানে এরপর যে 3 অ্যাসিস্ট নেওয়ার সংখ্যাটা অনেক, এখানে ইংল্যান্ডের দুজন রয়েছেন, গর্ডন, বুকায়ো সাকা। টপ অ্যাসিস্ট প্রোভাইডারে হয়তো এখন পর্যন্ত লিওনেল মেসির নাম নেই। কোনোভাবে কি দেখেন লিওনেল মেসি যেভাবে মানে রিসেন্ট দুটো ম্যাচে ওই বক্স ছেড়ে, পেনাল্টি এরিয়া ছেড়ে বাইরে বেরিয়ে অ্যাসিস্ট করার কাজটা করছেন, হুট করে যদি তিনিও লাফিয়ে উঠে? মেসির প্রভাবে দুইটা অ্যাসিস্ট এখন। সো অবশ্যই মেসি তো আসলে অ্যাসিস্ট আরো বেশি পছন্দ করে করতে। হ্যাঁ, বাস এই ওয়ার্ল্ড কাপ আমাদের সে গোল করার দিকে বেশি ফোকাস দিয়েছে, গোল 8টা করে ফেলেছে। সো লাস্ট দুইটা ম্যাচই ব্যাক টু ব্যাক কিন্তু তার দুইটা অ্যাসিস্ট ছিল। আপনি যদি দেখেন রোমেরোর গোলটা তো তার অ্যাসিস্ট ছিল, লাস্ট ম্যাচ তো সে আসলে গোল করিয়েছে সেট পিস থেকে। হ্যাঁ, যেটা আপনার গোল করলো ম্যাকালিস্টার। সো সেইখান থেকে বলবো সুযোগ রয়েছে ইংল্যান্ডের সাথে, যদি সে দুইটা অ্যাসিস্ট করে ফেলে 4-এ চলে যাবে, 4টা অ্যাসিস্ট হবে। সো মেসি তো আসলে মেসির সাথে একটা মানে একটা অন্যরকম রিলেশন, হ্যাঁ, ফুল ক্যারিয়ার জুড়ে। ইভেন ওয়ার্ল্ড কাপে সবথেকে মানে বেশি অ্যাসিস্ট আমি লিওনেল মেসি, এইজন্য আমি মেসির কথাই বলছি। হ্যাঁ, রাইট। তো সেই সুযোগটা তার সামনে আছে, বাট আমার কাছে মানে ডিপেন্ডস অন টিম পারফরমেন্স। হ্যাঁ, বিকজ সে তো আসলে টিম পারফরমেন্স বেশি ফোকাস দেয়। সে ফোকাস দেয় না তার অ্যাসিস্ট করতে হবে, সে ফোকাস দেয় না তার গোল করতে হবে। সে দেখে টিম আসলে কোন ক্রুশিয়াল মোমেন্টে, ক্রাইসিস মোমেন্টে তার কাজটা কি, সেইটা সে করতে পছন্দ করে। প্রবাবলি সেটাও সে নেক্সট ম্যাচে করবে। বাট মেসির জন্য যেটা অ্যাডভান্টেজ সেটা হলো মেসি সব ধরনের কাজই করতে পারে। হ্যাঁ, এবং এই ওয়ার্ল্ড কাপে সেটা করছে। প্রথম দিকে শুরুর দিকে সে গোল করছে, এখন এসে আবার অ্যাসিস্ট করা শুরু করলো। সো এটা হতে পারে। ভাই, ফ্রান্স আর স্পেন দিয়ে শুরু সেমিফাইনাল ডালাস স্টেডিয়ামে 15 জুলাইতে পড়েছে, রাতে 1টা বাজে, মানে আগামীকাল দিবাগত রাতেই আমরা দেখতে পারবো সেমিফাইনালের লড়াই শুরু। ফ্রান্স স্পেন সোফার মনে হচ্ছে যে এই দুটো দল খুবই কনভিন্সিং রেজাল্টস দিয়েছে এবং এই ম্যাচটা খুব বেশি কেইজি হবে। মানে একদিকে মানে ফ্রান্স তাদের অ্যাটাকিং প্লেয়ার সম্পর্কে আর কি বলবো, আর স্পেন পজিশন রেখে খেলার চেষ্টা করে। কেমন হতে পারে ম্যাচটা? না, এটা তো আমার কাছে মনে একটা ফাইনাল ম্যাচ। হ্যাঁ, ফাইনাল ম্যাচের আগে ফাইনাল এরকম কয়েকটা ম্যাচ আমরা দেখবো, তার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ এই ওয়ার্ল্ড কাপের স্পেন ফ্রান্স ম্যাচ হবে, এটা ভাবাই যায় না ওয়ার্ল্ড কাপের স্টেজে এসে, তাও সেমিফাইনাল ম্যাচে। তো এটা আমি বলবো যে দুইটা টেকটিক্যাল ম্যাচ হবে এই কারণে, কারণ আপনি দেখেন ফ্রান্স যেটা করে 4-2-3-1 ফরমেশনে খেলে, আর আমরা জানি ওদিকে অপোজিটে 4-3-3 ফরমেশনে খেলে আপনার। সো এখানে ডিপেন্ডস অন আসলে বল পজিশন কারা বেশি রাখবে। আমরা জানি স্পেন সবসময় বল পজিশন তাদের কাছে রাখতে চায়, অ্যাট দ্য সেম টাইম তারা বল লস করার সাথে সাথে কাউন্টার প্রেস করে তারা বলটাও কিন্তু তাদের কাছে আবার আনতে চায়। তো এই কারণেই কিন্তু তার থ্রু অফ দ্য টুর্নামেন্ট মাত্র একটা গোল কনসিড করেছে, বিকজ ফুটবল তো আমরা সবসময় জানি বল আপনার কাছে থাকা মানে আপনি সেফ, আপনি গোল খাবেন না। সো স্পেন সেটা করতে পছন্দ করে। অ্যাট দ্য সেম টাইম ফ্রান্সের তো আপনি শুরুতেই করেছেন যে তাদের ফ্রন্ট ফোর আসলে যেভাবে পারফর্ম করছে ডেসপারেটলি, এইটা আবার স্পেনের জন্য বিশাল একটা মাথা ব্যথার কারণ হবে, বিকজ স্পেন থ্রু অফ দ্য টুর্নামেন্ট যে গোলটা কনসিড করেছে অ্যাগেন্স্ট বেলজিয়াম, ওই গোলটা খাওয়ার পিছনেও কিন্তু একটা তার একটা ক্রস থেকে গোল খেয়েছে আপনার, যেটা কাটালেরে করেছে। সো আমি বলবো যে দুইটা ম্যাচ, এই ম্যাচটা আমার কাছে মনে হয় খুব কম্পিটিটিভ হবে, বাট মিডফিল্ডটাকে যারা আসলে কন্ট্রোল করে ফেলতে পারবে, এবং সেটা আমি স্পেনকে একটু বেশি দেখছি, বিকজ স্পেনের 3 জন সলিড মিডফিল্ডার রয়েছে, রদ্রি, পেড্রি, ড্যানি অলমো স্টার্ট করে, ফেবিয়ান রুইজ লাস্ট ম্যাচে বেশ ভালো খেলেছে। সো এই ম্যাচে আসলে কে কাকে স্টার্ট করাবে, কোন 3 জন খেলবে, নিকো উইলিয়ামস খেলবে কিনা, বিকজ তাকে একটা রিহার্সাল অলরেডি করানো হয়েছে প্রবাবলি এই ম্যাচের জন্যই। হ্যাঁ, সো এইটা কিন্তু আবার স্পেনের জন্য বড় একটা স্ট্রেংথের জায়গা। আর ফ্রান্সের তো স্ট্রেংথের জায়গা আমরা জানি, তারা এখন পর্যন্ত ওই রকমের ডিফেন্সিভ অর্গানাইজেশনে তেমন কোনো পরীক্ষা দিতে হয়নি, বাট এই ম্যাচটাতে তাদের সেই পরীক্ষাটা দিতে হবে। সেইটা তারা কতটা অর্গানাইজেশনটা ঠিক রাখতে পারবে এগেনস্ট স্পেন, সেটাও কিন্তু দেখার বিষয়। ভাই, ইংল্যান্ড আর্জেন্টিনা থ্রু আউট দ্য টাইম, মানে বিশ্বকাপে অনেকবার দেখা হয়েছে, 1986 এর আগেও হয়েছে, অনেক দেখা। আপনি বলতে পারেন আটলান্টা স্টেডিয়ামে ম্যাচটা হবে সেমিফাইনাল 2 পরদিন। মানে ইংল্যান্ড আর আর্জেন্টিনার ম্যাচের কি আলাদা কোনো হেডলাইন কি হতে পারে?
আলাদা করে হেডলাইন ধরেন ম্যাচের পরে না আগে যেমন মারাদোনার ওই যে গোলটা। হ্যান্ড অফ গড ওটার একটা প্রতিশোধ, বা 2002 সালেও দেখা হয়েছে এই দুই দলের, মানে বিশ্বকাপে অনেকবার দেখা হয়েছে, কিন্তু মেসি এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে খেলেনি। 2002 এর ওইটাতে প্রবাবলি রেড কার্ড খেয়েছিল ডেভিড বেকহাম, হ্যাঁ সিমিওনির সাথে একটা ক্লাসে। সো মানে মেসি খেলেন না এখন পর্যন্ত মেসি, হ্যাঁ। ইংল্যান্ডের সঙ্গে, Right. পুরো ক্যারিয়ারে। ও মাই, না এটা ডেফিনেটলি ইংল্যান্ড আর্জেন্টিনা সবসময় একটা টাফ ব্যাটেল, এবং এটা মনে হয় যেন যেটা হয় যে আমাদের দেশে যখন মোহামেডান আবহাওয়া একটা রাইভ্যালি, হ্যাঁ, তো ইংল্যান্ড আর আর্জেন্টিনার ক্ষেত্রে সেম, বিকজ তারা যখনই ম্যাচ খেলেছে ফেস করেছে কোনো না কোনো একটা ব্যাড ক্লাস হয়েছে। আপনি যে 86 এর কথা বলেন, 2002 আমার মনে হচ্ছে যেটা যে ডেভিড বেকহাম রেড কার্ড খেলো, হ্যাঁ, সো এরকম একটা ব্যাটেল তো হবেই ডেফিনেটলি। এবং দুইটা দলই কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যদি দেখেন থ্রু অফ দ্য টুর্নামেন্ট, হ্যাঁ, দে প্লেইং পজিটিভ ফুটবল, বাট তাদের কিন্তু জেতার জন্য সেই আগ্রহটা কিন্তু দুইটা দলেরই রয়েছে। সো ম্যাচটা কিন্তু অবশ্যই একটু টেকটিক্যাল হবে, বিকজ আর্জেন্টিনা যেভাবে আসলে লাস্ট 3টা ম্যাচ গোল কনসিড করছে, তারাই ইংল্যান্ডের সাথে আসলে ওইভাবে খেলতে চাইলেও পারবে না। আর ইংল্যান্ডের হলো যে ইংল্যান্ডের কিছু ইনজুরি কনসার্ন রয়েছে, আপনি যদি লাস্ট ম্যাচে, হ্যাঁ, সো ওইটাকেও তাদের রিকভার করে অ্যাগেনস্ট আর্জেন্টিনার সাথে খেলতে হবে। এবং আপনি যেটা বলছেন যে ম্যাচ শেষে হয়তো আপনার এই ম্যাচটার অন্য কোনো নাম দিতে পারবো, বা শুরুতে তো অবশ্যই একটা খুব কম্পিটিটিভ ম্যাচ হতে যাচ্ছে, বিকজ ইংল্যান্ড হ্যাভ গুড কোচ, আর্জেন্টিনা হ্যাভ ওয়ান মাস্টার মাইন্ড কোচ। এই দুজনের কোচের খেলাটাও কিন্তু এই ম্যাচটাতে আমি মনে করি যে অফ দ্য ফিল্ড দেখতে হবে আমাদেরকে। অনেক ধন্যবাদ জাহিদ হাসান এমিলি ভাই। দ্রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যান একটা ছোটখাটো প্রিভিউ একটা ফরওয়ার্ড লুকিং এপিসোড আমরা করলাম। আপনারা জানাতে পারেন আপনাদের মন্তব্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.